আপনাদের প্রধানমন্ত্রীও তাই। মামলার ওই দিন কি রায় হয়েছে, ওই ঘটনাক্রমে আমি লন্ডনে যখন গেলাম, তার মধ্যে মাত্র সামান্যতম ভ্রুক্ষেপ আমি দেখলাম না। অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, তাদের সর্বস্ব ত্যাগ করেছে শুধুমাত্র বাংলাদেশের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠার করবার জন্য। এবং যে আন্দোলন বাংলাদেশের মানুষ গড়ে তুলেছিল, সে আন্দোলন ওই যে নজরুলের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলনের সূতিকাগার শুরু করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পর, যখন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি কেবল একজন বুদ্ধিজীবী হিসেবে বক্তৃতার বিবৃতি দিয়ে অথবা কবিতা লিখে নিজের কর্তব্যকে সম্পাদন করেননি, তিনি নিজে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। সর্বশেষ যে সংগ্রামটি বাংলাদেশে হয়েছিল, সেটি বলা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। এবং বাংলাদেশের সকল আবাল বৃদ্ধ বনিতা এক হয়ে গিয়েছিল, এক কাতারে এসেছিল ওই নজরুলের মূল মন্ত্র আবার সবাইকে হৃদয়ে সবাইকে নাড়া দিয়েছে। ওই যে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সুতরাং সাম্য প্রতিষ্ঠা করবার জন্যে বাংলাদেশের ছাত্ররা, যুবকরা, কৃষকরা, মেহনতি মানুষরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার জন্যে সেই নজরুলের বাণীতে তারা আকৃষ্ট হয়ে ধারণ করে বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারিণীকে আমরা এই দেশ থেকে তাড়াতে পেরেছি। এবং নজরুল আমাদেরকে সেই শিখিয়েছেন, এবং নজরুলের সেই বাণীগুলো উচ্চারিত হয়েছে ঢাকা শহরের অলিতে গলিতে সমস্ত জায়গায়। এবং ওই যে বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল কাজী নজরুলের ঊনবিংশ শতাব্দীর, সেই বিংশ শতাব্দীতে বেশি এটি কার্যকর হয়েছে। তো সেই সমাজ প্রতিষ্ঠার পথে আমরা এগিয়ে চলেছি এখন আপনাদেরই নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। এবং আপনাদের প্রধানমন্ত্রীও তাই। আমি দেখেছি খুব ঘনিষ্ঠভাবে, স্বপন ভাই জানেন, আমরা যখন লন্ডনে দেখতাম যে ওনার, একদিন দেখলাম ওনার বিরুদ্ধে একটি মামলার রায় হলো, অসংখ্য মামলা ওনার বিরুদ্ধে, হেন কোনো অপবাদ নাই, হেন কোনো অসম্মান নাই, অসৌজন্য নাই, তারেক রহমানের বিরুদ্ধে করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তো করা হয়েছেই, তিনি বিদেশ বুভুয়ে, কিন্তু তিনি তার এই মামলা, এই রায়, এগুলো নিয়ে বিচলিত হননি। একদিন তার কোনো একটা, আমি ভুলে গিয়েছি স্বপন ভাই দিন তারিখটা, যে মামলার ওই দিন কি রায় হয়েছে, ওই ঘটনাক্রমে আমি লন্ডনে যখন গেলাম, তার মধ্যে মাত্র সামান্যতম ভ্রুক্ষেপ আমি দেখলাম না। তখন আমার মনে হলো সেই নজরুলের কথা, আমি জাহান্নামের আগ্রে বসিয়া হাসি পুষ্পের হাসি। তো সেই হচ্ছেন আমাদের দেশের আজকের প্রধানমন্ত্রী, যিনি অনেকগুলো এক্সাম্পল সেট করছেন দেশ পরিচালনার ক্ষেত্রে। আমরা আশা করতে চাই, এদেশের মানুষ আশা করতে চায়, ভরসা রাখতে চায়, তার মন্ত্রী পরিষদের সদস্যরাও সেই এক্সাম্পলে তার সারথি হবেন এবং সাদাসিধে জীবন তারা বেছে নেবেন। তো আজকে নজরুল আমাদের জীবনে জড়িয়ে আছেন, আমাদের সাহিত্যে, আমাদের সংস্কৃতিতে, আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তায়। আমরা নজরুলকে কোনোভাবেই আমরা বিচ্যুত করতে পারবো না। একইভাবে রবীন্দ্রনাথ। এখন আপনারা বলতে পারেন রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনার দরকার কি, নজরুলের জন্মজয়ন্তী অবশ্যই আলোচনা করতে হবে, কারণ রবীন্দ্রনাথ, নজরুল আমাদের, এবং আমাদের ভাষা হচ্ছে বাংলা, এবং বাংলা ভাষার রাষ্ট্রীয় সদর দপ্তর হচ্ছে ঢাকা। সুতরাং এটি আর কোনো ভিন দেশের ভাষা নয়, বাংলা ভাষা, বাংলাদেশ, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের সাহিত্য লিড করবে কাজী নজরুল ইসলামকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের জাতীয় কবিও কিন্তু তিনি উচ্চ স্থানে বিশ্বকবি সম্রাট হিসেবে অভিহিত করে তার সঞ্চিতা কাব্যগ্রন্থটিকে উৎসর্গ করেছিলেন, নজরুল করেছিলেন। যখন হুগলি জেলে 40 দিনের মতো অনশন করছিলেন আমাদের বিদ্রোহী কবি, 30 দিনের মাথায় রবীন্দ্রনাথ ঠাকুর টেলিগ্রাম পাঠিয়েছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। এই
টেলিগ্রামটি পাঠিয়েছিলেন এবং তার বসন্ত নৃত্যনাট্য বইটি নজরুলের নামে উৎসর্গ করেছিলেন। সুতরাং আমাদের মধ্যে আমাদের এই বিভাজন, আমাদের কিছু কিছু মানুষ আছে আমরা কিছুটা কনফিউশনে ভুগি, আমরা দ্বিধাদ্বন্দ্বের ভুগি যে আমরা কোন সংস্কৃতিতে ধারণ করব আর কোন সংস্কৃতির থেকে আমরা দূরে থাকব। আমি বিশ্বাস করি, যে আমি অবশ্যই আমার ব্যক্তিগত মত, যে আমাদের জীবন যেমন পুরো সংস্কৃতি, আমাদের নজরুল জয়ন্তী, আমাদের রবীন্দ্র জয়ন্তী আমাদের সংস্কৃতির অংশ, আমাদের মহরম, আমাদের ঈদুল ফিতর, আমাদের ঈদুল আজহা, আমাদের চৈত্র সংক্রান্তি, আমাদের পয়লা বৈশাখ, এসব মিলেই কিন্তু আমাদের দেশের সংস্কৃতি। সেই সংস্কৃতিকে আমাদেরকে ধারণ করতে হবে। যেভাবে আরব সংস্কৃতি শত শত বছর ধরে তারা ধারণ করছে, পারস্য সংস্কৃতি যেভাবে ধারণ করছে, তারা কিন্তু ধর্মের কারণে কোনো সংস্কৃতি থেকে যেমন বিচ্যুত হয়নি, আমরাও আমাদের সংস্কৃতি যেটি সার্বজনীন সংস্কৃতি সেটাকেই আমরা ধারণ করব, লালন করব, সেখানেই আমরা নজরুলকে খুঁজে পাব। তো আমাদের এই সংস্কৃতিতে আমাদেরকে যেটিকে লালন করতে হবে সেখানে কনফিউশনের কোনো সুযোগ নাই। আমরা শহীদ মিনারে যাব কি যাব না এটি নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নেই। এটি আমাদের স্মৃতির মিনার, স্মৃতিসৌধে আমরা যাব কি যাব না এটি নিয়ে আমাদের কনফিউশনের কোনো সুযোগ নেই। বিশ্বের সকল জায়গায় আপনারা দেখবেন যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, অসংখ্য শহীদ মিনার সেখানে গড়ে উঠেছে। আমি যখন মেক্সিকোতে দায়িত্ব পালন করছিলাম, সেখানে মেক্সিকোর প্রতিভা, তার বিদ্রোহী চেতনা, তার গণতন্ত্রের প্রতি, তার দেশপ্রেমের প্রতি যে নমুনা তিনি স্থাপন করেছেন, এই কারণেই নজরুল আমাদের সকলের কাছে প্রিয়। বিশ্বসভায়ও তিনি পরিচিতি লাভ করেছেন। আমি ডক্টর খালেকুজ্জামানকে বলবো, আমার মনে হয় বিচলিত হবার কোনো কারণ নেই। আমরা আমাদের যেটুকু আছে সেটুকু নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং নজরুলকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, ধারণ করতে হবে বাংলা রাষ্ট্রভাষার কেন্দ্রীয় সদর দপ্তর ঢাকা থেকে, ভিন্ন কোনো অঙ্গরাজ্য থেকে নয়। তো যাই হোক, আমাদের প্রধান অতিথি আমাদের অনুষ্ঠানে বক্তৃতা করবেন। সর্বশেষ কিছু সংস্কৃতি, কিছু দু চারটি কথা আমাদের যেটি দরকার সেটি বলে আমি শেষ করতে চাই আজকের এই সুযোগে, যে আমরা যদি এই যে আমাদের অর্জন আমরা করলাম, আমরা যে গণতন্ত্রের পথে আমরা অগ্রসর হলাম, আমরা যে একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়লাম, এখানের স্টেক হোল্ডার কারা? আপনারা, এদেশের সমগ্র জনগণ। সুতরাং আপনাদেরকেই এখন দেশ বিনির্মাণে আপনাদেরকে অগ্রসর হতে হবে। এই যে একটু আগে ডক্টর খালেকুজ্জামান বলছিলেন যে মানুষ কিভাবে চলাফেরা করে, রাস্তাঘাটে হাঁটে, আর আসলে আমরা যারা বাইরের থেকে আসি খুব বিচলিত হই। যেমন আমি উত্তরা থেকে এই পর্যন্ত আসতে পুরো রাস্তাটা আমার কাছে একটা বাজার মনে হলো। সবাই হাঁটছে, টেলিফোনে কথা বলছে তো হাঁটছে। ওই ভদ্রলোক ভাবছে যিনি গাড়ি চালাচ্ছে তিনি আমাকে দেখে নেবে, আমাকে তার দেখার দরকার নেই। এই যে আমাদের মধ্যে যে অসচেতনতা, খুব পাশেই আমাদের কিন্তু একটা ওভারব্রিজ আছে, খুব পাশেই কিন্তু একটা জেব্রা ক্রসিং আছে, কিন্তু সমানেই এই যে সময় বাঁচানো, চলাফেরা, এই বিষয়গুলো কিন্তু আমাদের দৃষ্টিকটু, এবং যারা আমাদের দেশ দেখতে আসে, আমাদের সংস্কৃতির সাথে পরিচিত যারা হতে চায়, এটা কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। এটিকে বাদ দিলে আমাদের সংস্কৃতি থাকবে না। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা। তারপরে কিছু মানুষ আছে তারা এমন ভাব করবে যে তাদের জন্মই হয়েছে বোধহয় কেবল সালাম দেওয়ার জন্যে। আর কিছু মানুষ আছেন তারা ভাববেন যে তাদের জন্মই হয়েছে বোধহয় তাদের সালামের উত্তর দেবার জন্যে। এই যে বৈষম্য, এটি কিন্তু দূর করতে হবে। সালাম যিনি, আপনি আজকে যারা এখানে যিনি বসে আছেন তিনি কিন্তু এখানে বসারও যোগ্যতা রাখেন, কিন্তু হয়তো কোনো কারণে, দায়িত্বের কারণে, কর্তব্যের কারণে এখানেই হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, সমতা, সাম্য, যেটি নজরুল বলেছেন গাহি সাম্যের গান। সুতরাং এই যে সাম্য আমাদেরকে বিনয়ী হতে শেখায়।